আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা শীটটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ল অ্যান্ড প্র্যাকটিসের ম্যাথ নিয়ে কথা বলবো ফার্স্ট হাফ, তারপরে আমরা সাজেশনটা নিয়ে কথা বলবো। সো যেহেতু আমরা ম্যাথ নিয়ে কথা বলার ক্ষেত্রে তিনটে ইস্যুসকে আমি একটু ছোট করে আপনাদের সামনে হাইলাইট করতে চাই। তিনটা ইস্যু আপনাদের একটু জানা দরকার। তিনটা ইস্যুস। এক নাম্বার ইস্যু আমি আসলে বলতে চাচ্ছি, আমরা তিনটা ওয়ার্ড প্রায় ব্যবহার করি, যে ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি। তিনটা ওয়ার্ড আমরা ব্যবহার করি: ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি। তিনটা জিনিস। এক্সাইজ ডিউটি যেটা, সেটা আবার নর্মালি আরেকটু সুন্দর করে বলা হয় এক্সেস এক্সেস ডিউটি অ্যান্ড সল্ট চার্জ বলা হয় এটাকে। এটা আসলে কেন বলা হয়, এটা আসলে পিছনের কারণ কি, আমরা কি সবাই জানি কিনা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সেস ডিউটি, ভ্যাট অ্যান্ড ট্যাক্স? সবাই কি বুঝি? যেহেতু আমাদের ব্যাংকার, মানে আনইজি ফিল করার কিছু নাই, কারণ আমাদের অনেকের মাথা, অনেকে হয়তো প্যাচ হতে পারে, বাট ব্যাংকার হিসেবে আমাদের এই জায়গাটা জানা দরকার। সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছিল যে ট্যাক্স, ভ্যাট এবং এক্সাইজ ডিউটি, এই তিনটা জিনিস আমাদের একটু জানা দরকার। সাধারণত কর বা ট্যাক্স গভর্নমেন্ট আমাদের কাছ থেকে, তিনটার মাধ্যমে সরকার আসলে আমাদের কাছ থেকে টাকা নেয়। তো সরকার সাধারণত কর বা ট্যাক্স আমাদের কাছ থেকে তিনটা ওয়েতে নেয়। একটা হচ্ছে ট্যাক্স আকারে নেয়, আরেকটা হচ্ছে ভ্যাট আকারে নেয়, আর আরেকটা হচ্ছে এক্সাইজ ডিউটি আকারে নেয়। তিনটা জিনিস। ট্যাক্সটা নেয় জনগণের কাছ থেকে। এর মধ্যে আবার ট্যাক্স নেওয়ার এই টোটাল প্রসেসে যে তিন ধরনের ট্যাক্স নেয় গভর্নমেন্ট আমাদের কাছ থেকে, বা আমাদের কাছ থেকে টাকা নেয় সরকার আমাদের কাছ থেকে বাধ্যতামূলক ভাবে যে চার্জটা নেয়, তিনটা ওয়েতে আমাদের কাছ থেকে চার্জ নেয়। একটা হচ্ছে ট্যাক্স, আরেকটা হচ্ছে ভ্যাট, আরেকটা হচ্ছে এক্সাইজ ডিউটি। এই তিনটা জিনিসকে আবার দুইটা ওয়েতে ভাগ করা, একটা হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মানে সরাসরি আমাদের কাছ থেকে নেয়, এর মধ্যে কোনো ইন্টারমিডিয়ারি থাকে না, সরাসরি আমাদের কাছ থেকে সরকার নেয়। এইটা হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ট্যাক্স, ফর্মাল ওয়েতে বলা যায়। ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা সরকার আমাদের কাছ থেকে সরাসরি নেয় না, অন্য কারো মাধ্যমে ইনডিরেক্টলি নেয়। আমরা যেটা ট্যাক্স দেই, ট্যাক্স আমরাকে যেটা বলি, তিন নম্বরের মাধ্যমে আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সটা হচ্ছে ডিরেক্ট গভর্নমেন্টকে দেওয়া, এবং এইটা সরাসরি আমি দিই। খেয়াল করে দেখেন, আমরা যে রিটার্ন জমা দিই, এটা সরাসরি আমি গভর্নমেন্টকে দিচ্ছি। কি দিচ্ছি? আমি প্রতি বছর এত টাকা ইনকাম করেছি, এত টাকা আমার লস, এই টাকা আমার সেভিংস থাকছে, সো এইটার এত% আমি গভর্নমেন্টকে দিচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স। এটাকে বলা হয় ডিরেক্ট ফাইন্যান্স, মানে ডিরেক্ট অ্যাক্টিভিটিস, সরাসরি প্রত্যক্ষ কর বলা হয় এটিকে। দেখেন, এটি একটি প্রত্যক্ষ কর। ভ্যাটটা হচ্ছে ইনডিরেক্ট, এটি একটি পরোক্ষ কর, অর্থাৎ আমি গভর্নমেন্টকে দিচ্ছি, বাট আমি সরাসরি গভর্নমেন্টকে দিচ্ছি না, আমি ভায়া হয়ে গভর্নমেন্টকে দিচ্ছি। ভায়া হয়ে কিভাবে? আমি যখন স্বপ্নতে শপিং করতে যাই, আড়ঙ্গে শপিং করতে যাই, অন্য কোনো জায়গায় শপিং করতে যাই, তখন ওরা আমাকে বলে যে প্রোডাক্টের দাম 2000 টাকা, 5% ভ্যাট আছে। তখন কিন্তু বলে না 5% ট্যাক্স আছে, বলে 5% ভ্যাট আছে। সো আপনি যদি 2000 টাকার জিনিস কিনেন, তাহলে 2000 টাকার জন্য আপনি 5% হারে 200 টাকা এডিশনাল ভ্যাট দিতে হবে। এই ভ্যাটটা নিয়ে তারা কি করে? এই ভ্যাটটা নিয়ে আড়ং তাদের, মানে টোটাল অ্যাকুমুলেটেড ভ্যাটের টাকাটা গভর্নমেন্টের কাছে আবার জমা দেয়। তার মানে আপনার টাকা আড়ংয়ের হয়ে গভর্নমেন্টের কাছে যাচ্ছে, যেই প্রসেসে, সেটা হচ্ছে ভ্যাট। দ্যাট ইজ নট ট্যাক্স। এক্সাইজ ডিউটি হচ্ছে, এক্সাইজ ডিউটি যেটাকে বলা হয় আবগারি শুল্ক। আবগারি শুল্ক হচ্ছে আমাদের দেশে উৎপাদিত পণ্য অথবা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের উপর সরকার একটা নির্দিষ্ট হারে ট্যাক্স আরোপ করে, সেই ট্যাক্সটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। তাহলে এক্সাইজ ডিউটি আরোপিত হয় আমাদের দেশে উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে, আমাদের দেশে ইন্টারনালি, অথবা আমাদের দেশে যখন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস সংঘটিত হয়, তখন এক্সাইজ ডিউটিটা সেখানে কার্যকর হয়। এক্সাইজ ডিউটির সাথে যদি, মানে এটা জাস্ট আপনাদের এডিশনাল নলেজ, এক্সাইজ ডিউটির জন্য যে লটা কার্যকর হয়, সেই লটা আসলে এক্সাইজ ডিউটি ল বলা হয় না এটাকে। এটাকে সাধারণত, এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে, লবণ। কেউ কি বলতে পারবেন এক্সাইজ ডিউটিটা আমরা কোন লয়ের আন্ডারে কাটি? সেই লটার লবণ নাম আইন। কি? হ্যাঁ, লবণ আইন না, লবণ। লবণ আইন, রাইট, ভেরি গুড। লটার নাম বলতে পারবেন?
ওটা মনে হয়। এটাকে বলা হয় এক্সেস ডিউটি অ্যান্ড সল্ট অ্যাক্ট। হ্যাঁ, এটা কার্যকর হয় 1944 সালে। সো এটা আসলে কেন সল্ট অ্যাক্ট অ্যাড করা হয়েছে আগের আমাদের দেশে, আমরা তো এখনই না মডার্ন হয়েছে, আগের যুগে যে আয়োডিন জনিত সমস্যা ছিল ইন্টারন্যাশনালি, সেই আয়োডিন যুক্ত সমস্যার ক্ষেত্রে দেখা গেছে যে বঙ্গোপসাগর বা আমাদের দেশীয় উপকূলীয় অঞ্চলের লবণে আয়োডিনের মাত্রাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল, যার জন্য ওই মানে ধরেন আপনার ব্রিটিশরা এই লবণটা নিয়ে যাওয়া, ফ্রিতে নেওয়া, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করত। এবং এটা অনেক চোরাচালানের ইস্যুসটাও সেখানে থাকতো। এই জন্য এটাকে রিকভারি করার জন্য বা স্ট্রিক্ট করার জন্য ওই সময় এক্সাইজ ডিউটি অ্যান্ড সল্ট অ্যাক্ট অ্যাড করা হয়েছে। সেই এক্সাইজ ডিউটি এবং সল্ট অ্যাক্টের উপর বেস করে কিন্তু আমরা এখন এক্সাইজ ডিউটি নেই, বিকজ ব্যাংকিং অ্যাক্টিভিটিতে এই এই এক্সাইজ ডিউটির কার্যকারিতা এখনো রয়েছে। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, একদম প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়েছি, বাট আমার কাছে এই তিনটা জিনিস জানা দরকার, বিকজ আমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে আমি এই তিনটা জিনিসেরই সরাসরি ইফেক্ট আমার মধ্যে আছে। কারণ আমি তো একটু পরে ব্যাংকের ভিতরে ম্যাথ করতে যাব, ব্যাংকের ভিতরে ম্যাথ করতে গেলে আমার এই টাইপসটা সাধারণত থাকবে। সো আমাদের যেটা মাথায় রাখতে হবে, মানে এক্সাইজ ডিউটি, ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এক্সাইজ ডিউটির একটা প্যাটার্ন আছে আমাদের। সেই প্যাটার্নটা কি? 3 লাখ টাকা পর্যন্ত, এটা কারেন্ট এসআরওর মাধ্যমে আমি বলছি, আমার কারেন্ট এসআরওটাই মনে রাখতে হবে। 3 লাখ পর্যন্ত নীল, 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 150 টাকা এক্সাইজ ডিউটি, 5 লাখ থেকে 10 লাখে 500 টাকা, 10 লাখ থেকে 50 লাখে 3,000 টাকা, 50 লাখ থেকে 1 কোটিতে 5,000, 1 কোটি 1 থেকে 2 কোটি পর্যন্ত 10,000, 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত 20,000, 20,000-এর উপরে এবার 5 কোটি হলে 50,000 ফিক্সড। এটা হচ্ছে এক্সাইজ ডিউটি। ভ্যাটের ক্ষেত্রে কথা বলা আছে যে আমরা যে ভ্যাট নেই সেটা হচ্ছে যদি কারো যদি টিন থাকে তাহলে আমরা 10% আমরা ভ্যাট ভ্যাট নেই। আর কারো যদি টিন না থাকে তাহলে 15% দিতে হয়, 15% দেয়। আর সার্ভিস চার্জের উপর, আমাদের ব্যাংকে যত ধরনের সার্ভিস চার্জ থাকে সেই সার্ভিস চার্জের উপর সাধারণত 15% আমরা ভ্যাট আরোপ করি। এই হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের জানার জায়গা। যদি ম্যাথে কোথাও আসে, গত বছর যেই ম্যাথটা আসছে আমরা এখন এখন সেই ম্যাথটা সলভ করব, দেখব। গত বছরে একটা ম্যাথ আসছে যে প্রবলেম, এ কাস্টমার ওয়ান্ট টু নো দ্য এক্সাক্ট ইন্টারেস্ট পেবল অন এ ফিক্সড ডিপোজিট এফডিআর অফ ভিডিটি টাকা 10 লাখ ফর এ টেনার অফ 6 মান্থ। একজন ব্যক্তি কোন একটা ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করেছে, তিনি জানতে চাচ্ছেন যে 10 লাখ টাকার এই এফডিআর এ এক্স্যাক্টলি তিনি 6 মাস পরে কত টাকা ইন্টারেস্ট পাবেন ফর টেনার অফ 6 মান্থ, assuming the current interest on fixed deposit rate is 10% per annum। তাহলে তিনি 10 লাখ টাকা এফডিআর রেখেছে, 6 মাসের জন্য রাখবে, কিন্তু এফডিআর এর রেট হচ্ছে 10%। ক্যালকুলেট দ্য এক্সাক্ট ইন্টারেস্ট পেবল অ্যাট ম্যাচুরিটি, প্রোভাইড অ্যান্সার উইথ ক্যালকুলেশন। আমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে, আমি ক্যালকুলেশন করতে, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল নিয়ম আমার ম্যাথে পরীক্ষা যেরকম আসে। 10 লাখ টাকার এফডিআর, আমাকে এটার মেয়াদ 6 মাস পরে সে ইন্টারেস্ট কত পাবে, এটার ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে আমি প্রিন্সিপাল হচ্ছে 10 লাখ, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। আমার মেয়াদ যেহেতু এটা এই 10% ক্যালকুলেশন হয় পারে নামে 1 বছরে, তাহলে ও আমাকে বলছে যে 6 মান্থের জন্য, আমি তাহলে 6 মান্থের ক্যালকুলেশনটা করব। 6 মান্থের ক্যালকুলেশন করলে 6 মান্থ মানে হচ্ছে 0.5 ইয়ার্স। ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট বের করার P/R/T/100। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর হচ্ছে টি মানে হচ্ছে টাইম। সো আমি তিনটা দিয়ে গুণ করব আর এটাকে ভাগ করব 100 দিয়ে। 10 লাখ, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, 10%টাকে আমি লিখলাম 10 × 0.5 ডিভাইডেড বাই 100। এগুলি আসলে এইটাকেও পার্সেন্টেজে নিয়ে আসছে, এটা পার্সেন্টেজ নিয়ে এসে 100 করার কারণে এই ইন্টারেস্ট রেটটাকে আমি বরাবর যেমন আছে তেমন লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে আমার ম্যাচুরিটিতে এইটার মানে এই যে ক্যালকুলেশনটা, এইটা ক্যালকুলেশন আসছে 50,000 টাকা। এটার ক্যালকুলেশন আসছে 50,000 টাকা।
এটা ক্যালকুলেশন আসছে, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন আসবে 50,000 টাকা। তাহলে আমাকে বলছে প্রফিট এবং ইন্টারেস্ট রেট কত। প্রফিট এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 10,50,000, 10,50,000 টাকা। অনেকে এখানে গত বছর আমি দেখেছি ম্যাথ করার সময় বলছে যে ভাইয়া আমার এখানে তো এক্সাইজ ডিউটি আমি ক্যালকুলেশন করব, এক্সাইজ ডিউটি মাইনাস করব, তারপরে হচ্ছে তার ভ্যাট কত সেটা মাইনাস করব, তারপরে তার অন্য কোনো রেট, অন্য কোনো ডিউটি যদি থাকে তাহলে সেটা কত সেটা মাইনাস করব। সত্যিকার অর্থে আপনাকে এই কাজগুলি এখানে আসলে করতে বলা হয়নি। আপনাকে এক্সেস ডিউটি, ভ্যাট, ট্যাক্স ডিডাকশনের পরে সে কত পাবে সেরকম কোনো কথা আসলে এই ম্যাথে আপনাকে বলা হয়নি। তো অনেকেই কিন্তু গত বছর মানে ভ্যাট ট্যাক্স অ্যাড করে তারপরে ক্যালকুলেশন করেছে, এক্সেস ডিউটি মাইনাস করেছে আর তারপরে এত পাবে এরকম লিখেছে, মানে ম্যাথটাকে কমপ্লিকেটেড বা লম্বা করেছে। কিন্তু ভাইয়া, ওইটাতে ওইটাতে কিন্তু মার্কস সাধারণত কমানো হয় নাই যদি যাদের কারেক্ট অ্যান্সার ছিল, মানে 10,50,000-এর পরের ক্যালকুলেশনটা যাদের ঠিক ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা সাধারণত ট্যাক্স ভ্যাট বা অন্য কোনো জিনিস কমানো বা অন্য কোনো ক্যালকুলেশন করা হয়নি, কারণ আমার এই ম্যাথটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে বলছে ক্যালকুলেট দ্য এক্সাক্ট ইন্টারেস্ট পেয়েবল অ্যাট ম্যাচুরিটি। আমি অ্যাট ম্যাচুরিটিতে তাকে ইন্টারেস্ট দিব কত, আমি এইখানে যে ডেটা আছে সেই ডেটার উপর বেস করে করব। দয়া করে অন্য কোনো ডেটাকে সেখানে ইমপ্লিকেশনস করার দরকার নাই। হ্যাঁ, এখন যদি বলে যে অন্য কোনো ডেটা যদি বলা থাকে, এখন যদি এখানে আমরা একটু পরে ম্যাথে দেখব, যদি বলা থাকতো যে দ্য কাস্টমার হ্যাজ এ টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট টিন নাম্বার এত, what is the exact amount paid to the customer after deduction of excess duty and other charges, তখন আপনার ভ্যাটটা কমাইতে হবে। যে তিন থাকলে তিন থাকলে তার 10%, প্রফিটের উপর 10% ভ্যাট কাটা যাবে। তারপরে এই অ্যামাউন্টটা যেহেতু 10,50,000, তাহলে এক্সেস ডিউটির যে ক্যাটাগরিতে পড়ে সেই এক্সেস ডিউটির অ্যামাউন্টটা কাটা যাবে। এই ক্যালকুলেশনগুলি তখন আপনি আনবেন, কিন্তু এই ম্যাথে আপনাকে কিন্তু ওই ক্যালকুলেশন কোনো জিনিসই আনতে বলা হয় নাই। সো যদি আপনি এক্সেস ডিউটি বা ভ্যাটের কথাটা আনতে যান, তখন আপনাকে এখানে বলা থাকবে যে এক্সেস ডিউটি প্লিজ ডিডাক্ট আফটার ডিডাকশন অফ এক্সেস ডিউটি অ্যান্ড আদার চার্জেস, তখন আপনি ওইটা ডিডাক্ট করবেন, আদারওয়াইজ আপনি নিজে ইচ্ছা করে ওইটা ডিডাক্ট করার দরকার নাই। ধরেন আমি যদি এই ম্যাথটাতে বলি যে এক্সেস ডিউটি এবং ভ্যাট ডিডাক্ট করে কাস্টমার আমার কাছ থেকে কত টাকা পাবে, আমাকে যদি বলা থাকে যে এখানে আর অন্য কোনো চার্জ টার্জ, হিডেন চার্জ বা অন্য কোনো কিছু নাই, তাহলে আমি নর্মাল জিনিস কাস্টমারের টিন সার্টিফিকেট আছে কি নাই এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই কাস্টমারের টিন সার্টিফিকেট আছে কি নাই। যদি ভ্যাটের কথাটা বলে তাহলে বলা থাকবে টিন সার্টিফিকেট আছে কি নাই। ধরে নিলাম আমার এই কাস্টমারের ক্ষেত্রে টিন সার্টিফিকেট আছে। সো টিন সার্টিফিকেট থাকলে তার যে প্রফিটটা হবে সেই প্রফিটের উপর বেস করে প্রফিটের 10% তাকে ভ্যাট দিয়ে দিতে হবে, তাই না? প্রফিটের 10%, প্রফিটের 10% হচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে 50,000, এইটার 10% হচ্ছে 5,000। এক। দুই নম্বর হচ্ছে এক্সেস ডিউটিটা সাধারণত হিসাব হয় কাস্টমারের অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্সের সিলিং এর উপর। তাহলে এই কাস্টমার যখন 50,000 টাকা প্রফিট করবে, 10,50,000 হবে তার অ্যাকাউন্টের কোনো একটা সময় সর্বোচ্চ স্থিতি। সো 10,50,000 আমার এখানে ক্যাটাগরিতে পড়ে এটা। সো আমি 3,000 টাকা তার এক্সেস ডিউটি কাটবো। সো ভ্যাট গেল 5,000, 3,000 এক্সেস ডিউটি কাটবো। ওই স্ল্যাবস এক্সেস ডিউটি 3,000, তার মানে আমরা 8,000 টাকা তার এই 50,000 টাকা থেকে কেটে নিব। তাহলে এক্স্যাক্টলি তখন তিনি পাবেন কত, 10,50,000 থেকে 8,000 মাইনাস করতে হবে, কারণ 8,000 মাইনাস না করলে, 8,000 মাইনাস করবে এক্সেস ডিউটি এবং ভ্যাট আকারে 8,000 মাইনাস করলে সে তখন আপনার কাছ থেকে পাবে 10,42,000 আফটার ডিডাকশন অফ ভ্যাট অ্যান্ড ট্যাক্স, ভ্যাট অ্যান্ড এক্সেস ডিউটি। এখন এখানে কথা আছে, অনেক জায়গায় অনেক জায়গায় আবার আপনাকে একটু প্যাচ করে দিতে পারে যে এই মানে অ্যাকাউন্ট ক্লোজিং এর জন্য একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে 150 টাকা। এটা ব্যাংকের চার্জ। রুলস আছে ব্যাংক যে চার্জটা ক্রিয়েট করবে, ব্যাংক চার্জের উপর 15% ভ্যাট নিবে ব্যাংক। তাহলে ব্যাংকের চার্জ হচ্ছে, ব্যাংকের ইনকাম হচ্ছে 150 টাকা, ব্যাংক 150-এর উপর
আরো 15% ভ্যাট নিবে। 100 টাকার উপর 15%, যদি 150-এর উপর 15% ভ্যাট নেয়, তাহলে ব্যাংক আরো এই 150 টাকার জন্য কাটবে 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা, অর্থাৎ 172 টাকা 50 পয়সা সার্ভিস চার্জ বাবদ কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কাটবে। সো 172 টাকা 50 পয়সা তখন এই অ্যামাউন্ট থেকে আবার মাইনাস হবে। দেখেন, আমি অঙ্কটাকে একদম ডিপা, মানে একদম ডেপথ লেভেলের প্যাচ দিয়ে করছি, ডেপথ লেভেলের প্যাচ দিয়ে করছি। যে এখানে আমি সার্ভিস চার্জ অ্যাড করেছি, সার্ভিস চার্জ থাকলে সেটার ভ্যাট থাকবে। তারপরে হচ্ছে এক্সাইজ ডিউটি অ্যাড করেছি। তারপরে হচ্ছে টিনের উপর বেস করে তার যে ভ্যাট রাখবো সেইটাকে অ্যাড করেছি। সো এই সকল জিনিসকে অ্যাড করে আমি দেখতে পাবো যে 10,42,000 থেকে যদি আমি আরো এখন আরো 172 টাকা যদি মাইনাস করি, তাহলে আমার ক্যালকুলেশন ফিগার আসবে 10,42,000 মাইনাস 172 টাকা 50 পয়সা। 1,41,000 এই অ্যাকাউন্টটা তিনি পাবেন, এই অ্যামাউন্টটা তিনি পাবেন। 1,41,827। সার্ভিস চার্জ ডিডাকশনের পরে, এক্সেস ডিউটি ডিডাকশনের পরে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেস ডিউটি ডিডাকশনের পরে, এবং সার্ভিস চার্জ এবং ভ্যাট ডিডাকশনের পরে। এই ম্যাথটা নিয়ে কারো কোনো কমপ্লিকেটেড কোনো ইস্যুজ আছে কিনা? মূলত এই ম্যাথটা যিনি বুঝবেন তিনি পরীক্ষার হলে ল অ্যান্ড প্র্যাকটিসের ম্যাথ করতে পারবেন। আর এর বাহিরের কোনো নিয়ম নাই। ফর্মালি গত বছর যে ম্যাথটা আসছে সেটা আসলে এখানেই রেজাল্ট শেষ, 10,50,000-এর রেজাল্ট শেষ, এই 10,50,000-এই রেজাল্ট শেষ। বাট আমাদের যদি সার্ভিস চার্জ, এক্সেস ডিউটি, অন্যান্য জিনিসকে যদি আমি অ্যাপ্লিকেবল করতে যাই, তাহলে ম্যাথের ক্যালকুলেশনটা এইভাবে যাবে। দেখো ভাই, স্থায়ী আমানত যেটা আছে সেটা তো ক্লোজিং চার্জ নেয় না, কোনো ব্যাংক নেয় কিনা জানি না। আমি আপনি যে বললাম সেভিংস, যদি আমরা আচ্ছা নেই, আচ্ছা আচ্ছা যদি নেওয়ার কথা আচ্ছা বলি, আচ্ছা। আমি বললাম যে ধরেন কোয়েশ্চেনে দেওয়া থাকলো, মানে এখানে আমি এটা কেন বললাম, ধরেন বলা থাকলো আপনার ব্যাংকে নেই, কোনো ব্যাংক নেয় না, ধরো ওরা লিখে দিল যে ক্লোজিং চার্জ, ব্যাংক ক্লোজিং চার্জ 150 টাকা। তার মানে আমি আসলে ক্লোজিং চার্জ 150 টাকাকে অ্যাড করার জন্য বলিনি, আমি বলেছি ক্লোজিং চার্জ যদি 150 টাকা হয়, এইটার উপর বাই ডিফল্ট ম্যান্ডেটরি 15% ভ্যাট নিতে হবে আপনাকে, ওই ভ্যাটটা বোঝানোর জন্য আমি ওইটাকে অ্যাড করেছি। এখন আপনার ব্যাংকে যদি ক্লোজিং চার্জ না নেয় এবং প্রশ্ন যদি ক্লোজিং চার্জ না থাকে, তাহলে 150 টাকার ক্যালকুলেশন আসবে না, 150 এবং 22 টাকা 50 পয়সার ক্যালকুলেশন আসবে না। ঠিক আছে? বুঝতে ঠিক পারছেন আছে, কথাটা? হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখতে হবে, এই 150 টাকা বা ভ্যাট অথবা এক্সাইজ ডিউটি আমি তখনই অ্যাপ্লাই করব যখন আমার প্রশ্নে বলা থাকবে। দয়া করে আমি নিজে ইচ্ছা করে এগুলিকে ইমপ্লিমেন্ট করতে যাব না। কোয়েশ্চেন্স নাম্বার 6 এর বি, গত বছর যে এই প্রশ্নটা, আরেকটা প্রশ্ন আসছে, এটা যদি আপনাদের সরাসরি, মানে আই বিলিভ এই প্রশ্নটা আপনাদের আসলে ইয়ের সাথে প্রশ্নটা যায় না, মানে ল অ্যান্ড প্র্যাকটিসের প্রশ্ন না এটা। তারপর ল অ্যান্ড প্র্যাকটিসে কোয়েশ্চেন্সটা দেওয়া, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যাসেলের টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটালের ম্যাথ। বলা আছে এবিসি ব্যাংক হ্যাজ ফলোইং ডেটা ফর 31 ডিসেম্বর। টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 1500 crore টাকা, টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে 500 crore টাকা। ডিডাকশন ফ্রম ক্যাপিটাল 2 crore, এবং এই যে টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল, এটা থেকে ডিডাকশন করতে বলছে, যে 200 কোটি টাকা ডিডাকশন করতে বলছে, এবং ওই কোম্পানির রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 18,000 কোটি টাকা। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এইটা হচ্ছে ফর্মুলা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অফ ব্যাংক বেসড অন ইউর ক্যালকুলেশন অ্যান্ড ইভ্যালুয়েট দ্যাট দ্য কোম্পানি হ্যাজ ফিল্ড রেগুলেটরি রিকোয়ার্ড উইথ ক্যাপিটাল কনজারভেশন বাফার অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন। পুরো রিস্ক ম্যানেজমেন্টের পার্টটা এখানে তুলে নিয়ে আসছে। কোনো একটা ব্যাংকের, আমাদের দেশের সার্কুলার হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হচ্ছে, কোনো একটা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও রাখতে হবে তার টোটাল ক্যাপিটালের মিনিমাম 10%। সো কোন একটা কোম্পানির ক্যাপিটালের মিনিমাম 10% তার কার হিসেবে রাখতে হবে, প্লাস কনজারভেশন বাফার হিসেবে ওই মিনিমাম 10%-এর বাইরে আরো 2.5% রাখতে হবে, অর্থাৎ 12.5% তাকে কাভারেজ দিতে হবে। যদি সে
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটাকে কমপ্লাই করতে চায়। এখন আমরা এখানে দেখবো যে আসলে এই মানের উপর বেস করে ক্যাপিটাল কনজারভেশন বাফার বা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কত হয়। টিয়ার ওয়ানে হচ্ছে 1500, টিয়ার টু 500, ডিডাকশন করতে বলছে 200, রিস্ক ওয়েটেড হচ্ছে 18,000। সো এক্স্যাক্টলি টোটাল ক্যাপিটাল আমার থাকছে টিয়ার ওয়ান ক্যাপিটাল টিয়ার টু ক্যাপিটাল থেকে ডিডাকশন ফ্রম ক্যাপিটাল যেহেতু 200, এটা মাইনাস করে দিলে 1800। ওকে, এবার রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করার মানে মানে ক্যাপিটাল অ্যাডুকেসি রেশিও ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে টোটাল ক্যাপিটাল ডিভাইড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। টোটাল ক্যাপিটাল হচ্ছে এখানে 1800, রিস্ক ওয়েটেড হচ্ছে 18,000 দেওয়া আছে আমার প্রশ্নে, রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 18,000। সো রিস্ক ওয়েটেড অ্যাসেটটাকে আমি এখানে ভাগ করব, ভাগ করার উপর জাস্ট ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন বের হলো 10%। তাহলে 10% মানে আমাকে প্রশ্নে বলা আছে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করবে। হ্যাঁ, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ইজ 10%, সো ইট ইজ কমপ্লাইট। ওকে, কিন্তু কনজারভেশন বাফার সহ ফিল আপ করবে না, কারণ বাংলাদেশ ব্যাংক গাইডলাইন বলা আছে ক্যাপিটাল কনজারভেশন বাফার হচ্ছে 2.5% ইন এডিশন টু মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%। তাহলে যদি ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ কোনো ব্যাংকে কমপ্লাই করতে হয় তাহলে তার মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে 12.5%। কিন্তু আমার এই ম্যাথে দেখতে পাচ্ছি সে ক্যাপিটাল রেখেছে, আমার ক্যালকুলেশন বের হয়েছে 10%। সো যেহেতু 10% বের হয়েছে, সো আমি এটাকে বাংলাদেশ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের গাইডলাইনটা ফিল আপ করেছি এটা বলবো। বাট বাট ক্যাপিটাল কনজারভেশন সহ কমপ্লাই করেছে এটা বলতে পারবো না, কারণ আমার এখানে আরো 2.5% শর্টেজ আছে। এ হচ্ছে ম্যাথের রেজাল্ট। সবাই কি বুঝতে পারছেন? এনি কোয়েশ্চেন? ক্লিয়ার? মানে রিমার্কটা আবার একটু বলেন যে 10% রাখতে বলছে কিন্তু আপনার রাখতে হবে 12.5। জি। মিনিমাম রিকোয়ারমেন্ট 10%, আমার ক্যালকুলেশনে 10% বেরিয়েছে। সো হুম। ফর কমপ্লিমেন্ট ফর দ্য ইস্যু শুড বি 12.5 অর মোর, ওইটার কি? আচ্ছা, নর্মালি বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে 10%, তার ক্যাপিটালের 10% রাখতে হবে মিনিমাম ক্যাপিটাল। এইটা কথাটা বলা ছিল 2016 সাল পর্যন্ত। 2017 সালে অর্থাৎ ব্যাসেল 3টা যখন ইমপ্লিমেন্ট করা হয় 2017 সাল থেকে পরবর্তী 4 বছরে বাংলাদেশ ব্যাংক সবগুলি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে যে মিনিমাম 10% যদি তারা রিস্ক মিটিগেট করার জন্য রাখে এটা সাফিসিয়েন্ট হয় না। সো এটাকে একটু ডেভেলপ করার জন্য বাংলাদেশ ব্যাংক বলেছে যে 2017, 18, 19, 20 এই 4 বছরে প্রত্যেকটা ব্যাংক 0.625% করে 4 বছরের সর্বসাকুল্যে 2.5% করে এক্সট্রা ক্যাপিটাল রিগেইন করবে, রিটেইন করবে। এই যে 2.5% এক্সট্রা ক্যাপিটাল অ্যাড করে রাখা এটাকে বলা হয় ক্যাপিটাল কনজারভেশন বাফার। তার মানে 2020 সালের পরবর্তী সময় প্রত্যেকটা ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনি মিনিমাম 10% ক্যাপিটাল রাখতে হবে, কিন্তু আপনি যদি মানে কোম্পানির প্রফিট শেয়ার করতে চান, ডিভিডেন্ড শেয়ার করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 10%-এর পাশাপাশি ক্যাপিটাল কনজারভেশন বাফার আকারে 2.5% এডিশনাল ক্যাপিটাল রিটেন করতে হবে। অর্থাৎ আপনি যদি কোম্পানি ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ রাখতে চান তাহলে আপনার টোটাল ক্যাপিটাল রাখতে হবে 12.5%। আবার এই ম্যাথের রেজাল্ট বের হচ্ছে 10%, তাহলে ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ রাখার কথা 12.5%, সেটা আমি রাখতে পারি নাই, দ্যাটস ওয়াই ইট ইজ নট কমপ্লাইট। কিন্তু 12.5%-এর মধ্যে দুইটা ব্রেকডাউন আছে। মিনিমাম রাখতে হবে, যেটা না রাখলেই নয়, মিনিমাম রাখতে হবে 10%। ওই মিনিমামের রিকোয়ারমেন্টটা এই ম্যাথ দিয়ে ফিল আপ হয়েছে, মানে এই মতটা আংশিক কমপ্লাই করেছে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের কমপ্লিকেশনটা কাভার আপ করেছে, কিন্তু ওভারঅল অ্যাক্টিভিটিসটাকে কাভার আপ করেনি। এক্সট্রা ম্যাথ, এটা দুইটা হচ্ছে আমাদের সিক্সথ, আপনাদের জন্য এই দুইটা এক্সট্রা ম্যাথ করছে। একটা হচ্ছে নর্মাল, আমরা আগেরটারই প্র্যাকটিস করব, জাস্ট আপনারা একটু খেয়াল করেন। মিস্টার আলিফ হ্যাজ এ ফিক্সড ডিপোজিট অফ 5 লাখ এট এ ব্যাংক ফর 3 months বেসিস, ইন্টারেস্ট রেট ইজ 8% পার annum, হিজ টিন ওয়াজ সাবমিটেড ইন ব্যাংক। দেখেন আমি কিন্তু ক্লু দিয়ে দিছি, টিন সাবমিট করেছে মানে তার যে প্রফিট পাবে সেটা থেকে 10% কাটবে ব্যাংক। ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিপোজিট ক্লোজ ইজ 150 টাকা, সার্ভিস চার্জের কথা বলা হয়েছে। আফটার 3 months ক্যালকুলেট আলিফস টোটাল ফান্ড রিসিপ্ট। আমি ক্লিয়ার বলে দিয়েছি যে সে কত পেয়েবল, সে কত টাকা পাবে। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 5 লাখ, ইন্টারেস্ট রেট হচ্ছে আর 8% পার annum,
টাইম হচ্ছে 3 মান্থ, 3 মান্থকে যদি আমি ইয়ারে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 0.25 ইয়ার, কারণ ফর্মুলাতে আমার ইয়ার বসে। ব্যাংক সার্ভিস চার্জ এফডিআর ক্লোজের জন্য 150 টাকা। তাহলে আমি ফর্মুলা জানি যে ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি। 5 লাখ, 8 ইন্টু 0.25%। 8 কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না, 8 ডিরেক্ট লিখে ফেলতে হবে, 8 লিখতে হবে। পার্সেন্টেজের কথাটা আমি সামষ্টিকভাবে ভাগ করেছি, ক্যালকুলেশন বের করলাম। ক্যালকুলেশন বের করে দেখলাম যে আমার ইন্টারেস্ট আর্ন হলো 10,000 টাকা, ইন্টারেস্ট আর্ন হলো। এটার মধ্যে থেকে এখন আমি কাটা শুরু করব। ডিডাকশন এক্সেস ডিউটি 500 টাকা, কারণ এটা কোন স্ল্যাবে পড়েছে, সেই ইন্টারেস্ট পেলো 10,000, তার মূল টাকা হচ্ছে 5 লাখ, তাহলে তার অ্যাকাউন্টে কোনো একটা সময় সর্বোচ্চ স্থিতি দেখাচ্ছে 5,10,000। সো 5,10,000-এর স্ল্যাবে 500 টাকা হচ্ছে এক্সেস ডিউটি নিতে হয়। 5,01,000 টাকা থেকে, 5,01,000 টাকা থেকে 10 লাখ পর্যন্ত এই 5,01,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা নিতে হয়। সো সেই হিসাবে আমি এখানে 500 টাকা তার কাছ থেকে চার্জ দিব। ওকে, এক্সিস ডিউটি তাহলে আমি তার কাছ থেকে কাটবো কত, এক্সিস ডিউটি কাটবো 500 টাকা, সার্ভিস চার্জ কাটবো 150 টাকা। যদিও অনেকেই বলছেন যে সার্ভিস চার্জ তো ভাই আমাদের ব্যাংকে নেয় না, না লিখলে এটা কখনো লিখবেন আপনাদের ব্যাংকে, কোনো সমস্যা নাই। ভ্যাট অন সার্ভিস চার্জ, এই 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 150 টাকার ভ্যাট অন সার্ভিস চার্জ হচ্ছে 22 টাকা 50 পয়সা। ট্যাক্স হচ্ছে 10%। 10% ট্যাক্স নেবে কিসের উপর, তার যে টোটাল আর্নের উপর, প্রিন্সিপালের উপর কিন্তু কোনো ট্যাক্স আরোপ করা হবে, ভ্যাট আরোপ করা হবে না। সো আমি এইখানে 10% তার কাছ থেকে, আচ্ছা কেউ কি একজন বলবেন এই যে 10% আমি নিচ্ছি, 3 থাকলে 10% নেই, এটা কি ট্যাক্স নেই না ভ্যাট নেই? 10% ট্যাক্স নেই 3 থাকলে। 3 থাকলে 10% ট্যাক্স নেই, সবাই কনফার্ম এটা? আর ট্যাক্স থাকলে তো ভ্যাটের উপরে অটোই ইস্যু আসবেই, যেটার সাথে উপরে ট্যাক্স কাটা হবে তার সাথে ভ্যাটও কাটা হবে। না না, আমি বলতে চাচ্ছি যদি 3 কেউ সাবমিট করে তাহলে আমরা তার প্রফিটের উপর 10% কি এটা কাটি, ট্যাক্স কাটি না ভ্যাট এটা কাটি? ট্যাক্স কাটি, এটা ইনকামের উপরে ট্যাক্স ট্যাক্স। এটা ট্যাক্স কাটি ভাইয়া। ইনডাইরেক্ট ভাবে ট্যাক্স এর কি, হ্যাঁ, এটা তো সরাসরি দিচ্ছি না, ব্যাংক তার হয়ে পে করছে। এটাকে আপনি যেটা বলেছেন যে ভ্যাট টাইপের কিছুটা, আড়ং থেকে কিনলে যেমন ভ্যাটের টাকাটা তো আড়ং দিয়ে দেয় হুম। কাস্টমসে, সো আমিও তো ব্যাংক হিসাবে তার টাকাটা রেখে দিয়ে একটা জায়গায় রেখে দিয়ে ওখান থেকে কাস্টমসে দিয়ে দিচ্ছি, এটাকে ভ্যাট টাইপের হওয়া ট্যাক্স উচিত। দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু ক্লিয়ার হবেন এটা ট্যাক্স দিচ্ছি না ভ্যাট দিচ্ছে। প্রথমত এটা আমরা ট্যাক্স দিই, ট্যাক্স কাটি, হ্যাঁ, 10% ট্যাক্স কাটি। এবং আপনারা যারা খেয়াল করে থাকবেন কেন আমরা ট্যাক্স বলছি, এটা ট্যাক্স মানে তো এটা আমার ডিরেক্ট আমার ইনকামের সাথে hit, প্রত্যক্ষ, এটা কিন্তু প্রত্যক্ষ। আমরা কি করি জানেন, আপনি যদি কোনো একটা এফডিআর ক্লোজ করে আপনার যদি যতখানি ট্যাক্স কাটে গভর্নমেন্ট আপনার কাছ থেকে, সেই ট্যাক্সটা কিন্তু আপনার ইনকামের ওখানে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু আপনি দেখাতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, মানে ধরেন আপনি যদি একটা এফডিআর ক্লোজ করে 50,000 টাকা প্রফিট পান, আপনি তো প্রফিট দেখাবেন 50,000 টাকা প্রফিট। এই 50,000 টাকা প্রফিটের জন্য যদি গভর্নমেন্ট আপনার কাছ থেকে 10% হারে কোনো ট্যাক্স কাটে, তাহলে সেই ট্যাক্সটা কিন্তু আপনার টোটাল মানে রিকোয়ার্ড যে ট্যাক্স সেখান থেকে কিন্তু আপনি ডিডাক্ট করতে পারবেন। ডিডাক্ট করে দেয় যে আমি ওই এফডিআর এর এগেনস্টে এত টাকা ট্যাক্স দিয়েছি, সো ওইটা ট্যাক্স। ধরেন আপনার ট্যাক্স ফাইল ক্লোজ করতে গিয়ে দেখলেন যে আপনার 5,000 টাকা আপনার এখন ডিউ হয়েছে, তখন আপনি বলবেন যে এই এফডিআর ক্লোজের এখানে এই প্রফিটের এগেনস্টে আমি 1,000 টাকা ওইখানে দিয়ে দিছি, আর বাকি এই টাকাটা আমি দিব। সো বাকি টাকাটা হচ্ছে আপনি প্রোভাইড করবেন। এই জন্য এই যে মানে আপনার ইনকামের উপর যে টাকাটা নিচ্ছে সেটা সরাসরি, এটা তো এই 50,000 টাকা আপনার ইনকাম, আপনার ইনকাম, এই ইনকামের মধ্য থেকে সে হচ্ছে ট্যাক্স নিচ্ছে আপনার কাছে 10%। সো এটা ট্যাক্সের ক্যাটাগরিতে পড়বে, ট্যাক্স হচ্ছে 10%। সো 10,000 টাকার মধ্যে ট্যাক্স 10% যদি যায় তাহলে এটা হচ্ছে 1,000 টাকা। সো মিস্টার আলিফ ফাইনালি রিসিভ করবে 500, 150, এইটার এগেনস্টে 22 টাকা। 10% ট্যাক্স বাদ দিলে সবকিছু মিলিয়ে 5,08,327.50 টাকা। কেউ যদি এই ক্যালকুলেশনটা বুঝে থাকেন, ল অ্যান্ড প্র্যাকটিসের যে টাইপের ম্যাথই আসুক না কেন আপনি ক্যালকুলেশন করতে পারবেন। সবাইকে ক্লিয়ার? কারো মাথায় কোনো প্যাচ আছে? এনি এনি ভাইয়া কোয়েশ্চেন? কোশ্চেনটা একটু দেখা যাবে? হ্যাঁ, কোয়েশ্চেনটা ভাইয়া, এই যে কোয়েশ্চেন। ভাইয়া এখানে তো এক্সাইজ ডিউটির কথা বলা নাই, তাহলে আমি এক্সাইজ ডিউটি কেন ক্যালকুলেশন করব? আচ্ছা, এক্সেস ডিউটির কথা যেহেতু বলা নাই, যখন আমাকে
টিন অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, সার্ভিস চার্জ অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। সো যখন আমি টিনের অর্থাৎ আমার যখন ট্যাক্সটার অ্যাপ্লিকেশনসটা আসবে, তখন অটোমেটেড এক্সাইজ ডিউটিটা চলে আসবে। মানে আমি সকল ব্রেকডাউন দিয়ে আমি তাকে ক্যালকুলেশনটা বোঝাবো। এবং আলিফকে এখানে বলছে আপনাকে আপনার 3 মান্থস ক্যালকুলেট আলিফস টোটাল ফান্ড রিসিভ, আলিফ কত টাকা পাবে। এখন যদি আপনি এক্সাইজ ডিউটি না কাটেন, তাহলে আপনার এটা হচ্ছে মানে রেগুলেটরি লুফল থেকে যাবে আপনার জন্য। সবাই কি বুঝতে পেরেছেন এটা? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এনি কোয়েশ্চেন? জি ভাই, আরেকবার বলেন, যদি এক্সেস ডিউটি না কাটে তাহলে কি হবে? এক্সাইজ ডিউটি যদি না কাটে, যদি আপনি এক্সাইজ ডিউটি এখানে এই ম্যাথে যদি এক্সাইজ ডিউটি না কাটেন, তাহলে এটা আপনার অডিট অবজারভেশন আসবে আপনার কাছে যে আপনি এই অ্যাকাউন্টে এক্সাইজ ডিউটি কাটেন না কেন। কারণ সরকারি কোনো টাকা যদি আপনি না কাটেন, এটা কিন্তু ইউ আর বাউন্ড, যে আপনার উপর এই পানিশমেন্টার ইস্যুসটা কিন্তু আপনার উপর আসবে। এখানে খুব সিম্পল ওয়েতে যায় যে আমাকে যখন ট্যাক্সের ক্যালকুলেশনটা আমি করছি, তো এক্সাইজ ডিউটিটার ক্যালকুলেশন মানে আমি আসলে ট্যাক্স বসাচ্ছি, তার ইনকামে টাকা হিট করছে, তার ট্যাক্সের অ্যামাউন্টটা সে পাচ্ছে, আবার সে তো কত টাকা রিসিভ করবে তার হাতে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে মানে ক্লোজিং অ্যাক্টিভিটিস গুলির মধ্যে যাচ্ছে। তবে এখানে একটা একটা ডিপ্লোম্যাটিক একটা ইস্যুস আছে, খুব খেয়াল করবেন এই কথাটা, এটা খুব জরুরি কথা। যিনি প্রশ্ন করেছেন তার সাথে আমি একটু অ্যালাইন করে বলি। সাধারণত এক্সেস ডিউটিটা আসে, খুব জরুরি কথা, সবাই খেয়াল করে শুনবেন, এক্সেস ডিউটিটা আসবে কোনো একটা অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে। কোনো অ্যাকাউন্ট যদি ক্লোজ করতে না চায়, ধরেন এমন যদি হলো যে এই কাস্টমারটা 8% ইন্টারেস্ট পাচ্ছে, 3 মাস পরে তিনি কত টাকা প্রফিট পাবেন, তিনি মানে প্রফিটটা উইথড্র করবেন, তিনি 5 লাখ টাকা ডিপোজিটটা উইথড্র করবেন না, তিনি অ্যাকাউন্টটা ক্লোজ করবেন না, তিনি 3 মাস পরে কত টাকা প্রফিট পাবেন। সো যদি প্রফিটের শুধু কথা বলে, তখন আমি শুধুমাত্র তার যে 8% হারে আমার যে এখানে 10,000 টাকা আসছে, সেই 10,000 টাকার আমি ট্যাক্স 10% যেটা ট্যাক্স আসছে সেই ট্যাক্সটা কেটে রাখবো, নয় আর বাকি 9,000 টাকা সুন্দর তাকে দিয়ে দিব। এখানে এক্সেস ডিউটি আসবে না, তারপরে হচ্ছে আমার সার্ভিস চার্জ ক্লোজিং কোনো চার্জ আসবে না। যদি সবাই বলেন যে ক্লোজিং চার্জটা নাই, ঠিক আছে। কিন্তু প্রশ্ন যদি আমাকে বলে দেয় যে সে অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাচ্ছে, ক্লোজ করার পরে এখন কাস্টমারকে আমরা কত টাকা দিব, সো কোনো অ্যাকাউন্ট যখন ক্লোজ করব, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ক্লোজ করলে সেই অ্যাকাউন্টের উপর এক্সেস ডিউটিটা ম্যান্ডেটরি হয়ে যায়। সো তখন আমার এখানে এক্সেস ডিউটিটা কার্যকর হয়ে যাবে। প্রথম প্রশ্নটাতে যেটাতে আমি খুব হাইলাইটেডলি বলার চেষ্টা করেছি যে ভাইয়া এখানে এক্সেস ডিউটির ক্যালকুলেশন আসবে না, কারণ এখানে বলছে ক্যালকুলেট দ্য এক্সাক্ট ইন্টারেস্ট পেবল অ্যাট ম্যাচুরিটি, প্রোভাইড অ্যান্সার উইথ ক্যালকুলেশন। আমাকে ম্যাচুরিটিতে ক্যালকুলেশনের অ্যামাউন্ট বলেছে যে কত টাকা সে পাবে, সে কিন্তু অ্যাকাউন্টটা ক্লোজ করেছে এটা কিন্তু বলে নাই। সো যদি অ্যাকাউন্ট ক্লোজ করার কথা না বলে, তাহলে এক্সেস ডিউটির অ্যাপ্লিকেশনসটা হবে না। যদি অ্যাকাউন্ট ক্লোজ করার কথা বলে, না বলা থাকলেও এক্সেস ডিউটির অ্যাপ্লিকেশনসটা হবে। আর টিনের অ্যামাউন্টটা তো অ্যাজ ইউজুয়াল আসবে। সবাই কি ক্লিয়ার পয়েন্টগুলি? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এনি কোয়েশ্চেন? নাই তো, ভালো বুঝে ফেলছি আমরা সবাই, ভালো, ভেরি গুড। এটা আমরা একটা এক্সট্রা ম্যাথ আমরা মানে পেঁচানোর সর্বশেষ বিন্দুতে যেতে চাচ্ছি। একটা এক্সট্রা ম্যাথ দিয়েছি আমরা এখানে, এক্সট্রা ম্যাথটা আমরা আসলে মানে একটু সলিউশন করবো, আমি ওখানে সলিউশন করি নাই, আমরা এক্সট্রা ম্যাথটা সলিউশন করব। রাসেল হ্যাজ ফিক্সড ডিপোজিট ইন এ ব্যাংক অ্যাজ অ্যামাউন্ট 10 লাখ উইথ ইন্টারেস্ট রেট 9%। তাহলে তার অ্যামাউন্ট আছে 10 লাখ, তার অ্যামাউন্ট আছে 10 লাখ, 10 লাখ, এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। ভালো কথা। পার অ্যানাম ফর 3 মান্থস, 3 মাসের জন্য। আফটার 5 মান্থ 10 days হি ওয়ান্ট টু ক্লোজ দ্য অ্যাকাউন্ট, ঝামেলা করছে। অ্যাজ পার রেগুলেশন প্রিমেচিউর ইন্টারেস্ট রেট ইজ 4% পার অ্যানাম। বলা হচ্ছে যদি কোনো ডিপোজিট ডিপোজিট যদি ক্লোজ করি আমি প্রিম্যাচুর অবস্থায়, তাহলে যতদিনের প্রিম্যাচুর থাকবে ততদিনের ইন্টারেস্ট দেওয়া হবে 4% করে। কাস্টমার হ্যাজ নো টিন, কাস্টমারের কোনো টিন নাই।
অ্যান্ড অ্যাপ্লাই এক্সেস ডিউটি অ্যাজ ওয়েল, এক্সেস ডিউটিটাও অ্যাপ্লাই করতে চাচ্ছে। কারণ কি? কারণ 5 মাস 10 দিন পরে হি ওয়ান্ট টু ক্লোজ দ্য অ্যাকাউন্ট। সো যেহেতু ক্লোজ করবে, এক্সেস ডিউটিটা এখানে অ্যাপ্লিকেবল হবে। ক্যালকুলেট দ্য টোটাল ফান্ড রিসিভড বাই রাসেল, রাসেল কত টাকা টোটালি রিসিভ করবে। খুব সুন্দর জিনিস। এখানে দুইটা কমপ্লিকেটেড ইস্যু। প্রথম হচ্ছে 3 মাস পর্যন্ত তার রেট কিন্তু 9%। সো সিনারিওটা আসলে ক্রিয়েট হয়েছে এরকম যে 3 মাস পর্যন্ত বেচারা কোনো টাকা নেয় নাই। সো 3 মাস পর্যন্ত সে 9% করে কিন্তু পাবে, যেহেতু তার ম্যাচুরিটি হচ্ছে 3 মাসের। সো 3 মাসের ক্যালকুলেশনটা আমি করি। 3 মাসের যদি ক্যালকুলেশন করি, 3 মাসের জন্য, 3 মান্থের জন্য, 3 মান্থের জন্য 10 লাখ ইন্টু 9 ইন্টু, আমরা জানি মান্থটাকে আমরা 4 ভাগের 3 ভাগে নিয়ে আসি। 3 মান্থস মানে হচ্ছে, একটু আগের যে আমাদের ম্যাথটা ছিল, 3 মান্থ হচ্ছে 3 ভাগ 12, 3 ভাগ 12 হচ্ছে 0.25 ইয়ার। 0.2। কে একজন একটু ক্যালকুলেশন করেন তো, এটা রেজাল্টটা কত হয়? এগুলো আমরা দিনে আনতে পারি না, দিনে 360 সেই হিসাবে। এটা রেজাল্টটা কত আসে? 22,50 উপরে ভাইয়া। হ্যাঁ, 22,50,000 হচ্ছে উপরে। আজকে হ্যাঁ, 22,50,000কে 100 দিয়ে ভাগ করেন। 22,500। 22,500 মানে প্রথম 3 মাসে তার ইন্টারেস্ট হচ্ছে 22,000, সে ইন্টারেস্ট পাবে 22,500। ওকে, 3 মাস গেল। এবার নিচের অংশে আসেন। বাকি তো তার আরো 5 মাস আছে। আচ্ছা, ধরেন আমরা এই 10 ডেজটা বাদ দিয়ে দিই, 5 মাস লিখি, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। এটা বাদ, 5 মান্থস, তার মানে এখন 2 মাসের একটা খুচরা হিসাব আছে। এখন 2 মাসের মধ্যে 2 মাসের জন্য তিনি আবার একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে পাবে, বলে দিছে যে প্রিম্যাচিউর যে অংশটা পাবে সেটা সেভিংস অ্যাকাউন্ট রেটে পাবে। ধরেন ওই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে 4%। কথাটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারে, অ্যাজ পার রেগুলেশনস প্রিম্যাচিউর ইন্টারেস্ট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ পার সেভিংস রেট, দ্য ব্যাংক কারেন্ট সেভিংস রেট ইজ 4%, এরকমও বলতে পারে। সো এবার আমি 2 মাসের কথাটা বলি। 2 মান্থ, 2 মান্থের জন্য তার ইন্টারেস্ট হবে 1 লাখ, 10 লাখ ইন্টু 4 ইন্টু, ক্যালকুলেশন করেছে 3/12, 3 মাস, 3 দিয়ে 12কে ভাগ করেছে। আর এখন আমরা তো 2 মাস নিচ্ছি, যেহেতু আমরা এটাকে আপনাকে একটু দেখাই দিই, আমরা করব হচ্ছে 2/12, 2 মাস তো 12 মাসের 2 মাস, আর নিচে অ্যাজ ইউজাল 100 হবে। ক্যালকুলেশন বলেন কত রেজাল্ট? জাকির ভাই, ওই যে আমার যে 22,500 টাকা যে পেলাম 3 মাসে হ্যাঁ, ইন্টারেস্ট, সে টাকা তো আমি নিয়ে নি। না 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 না, সেটা নেই, সেটা নেই। তাহলে ওইটা ওইটা আমি যখন ওইটা যদি কন্টিনিউ প্রসেস থাকে, তাহলে আমার তো টোটাল ক্যাপিটাল হয়ে গেছে 10,22,500 টাকা। এর ভেরি পরবর্তী গুড কোয়েশ্চেন। মানে 2 মাসে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 2,22,500 টাকা। তার 4%, 2 মাস অর্থাৎ 60 দিন দিয়ে 60 দিন ইয়ে দিলে হতে হয়। আচ্ছা, হ্যাঁ, এটা একবারে করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। লাস্ট 2 মাসে যখন হবে, সে যেহেতু 3 মাসের প্রিম্যাচিওর ক্যালকুলেশনটা, মানে সে যেহেতু টাকা নেয় নাই, তাহলে তার টাকাটা হবে 10,22,000। ঠিক আছে, 10,22,500। মানে তার এখন টাকা, মানে পরের 2 মাসের হিসাবের মধ্যে
এই টাকাটা দিয়ে আসবে, কারণ এখানে আর ইসলামী ব্যাংকিং এর হিসাবটা আনা আসবে না। এটা চক্রবৃদ্ধি আমার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টের মধ্যেই ক্যালকুলেশন করতে হবে। ইন্টু 4 ইন্টু ক্যালকুলেশনটা বলেন, রেজাল্ট কত? কেউ ক্যালকুলেটর নিচ্ছেন? আছে? হ্যাঁ করছি ভাইয়া, করছি। হ্যাঁ, দাঁড়া, 10,22,500 ইন্টু 4 ইন্টু 0.16 ভাগ হচ্ছে আবার 100। ভাইয়া 6,544 আসে তো। 6,544। 544 হয়তো। তাহলে এক্স্যাক্টলি তার টোটাল ইন্টারেস্ট হচ্ছে, মানে সে এখান থেকে ইন্টারেস্ট পাবে। টোটাল এখনো তাকে আমি দেই নাই। টোটাল ইন্টারেস্ট পাবে ভাইয়া এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে 22,500 আর 6,500 যোগ করলে কত হয়? ভাইয়া জি, ক্যালকুলেটর নেওয়া যায় না, কিভাবে করবো ভাইয়া? আমি আগের বার এমএফএস এ কি করছিলাম, এই সূত্রগুলো বসায় রেজাল্টটা না বের করে অর্ধেক লিখে দিয়ে আসছিলাম। ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করবো? আপনি তো এটা মনে গুণ হয় করবেন। 2 দিয়ে এটাকে ভাগ করলে যে রেজাল্ট হবে এগুলি আগে করে ফেলবেন, তারপরে 100 দিয়ে ভাগ করবেন। মানে এইটা প্রথমে 2 দিয়ে 12কে ভাগ করবেন, ভাগ ভাগ করলে একটা রেজাল্ট আসবে ডেফিনেটলি 0.6 বা সামথিং, এটা রেজাল্ট 0 পয়েন্ট সামথিং যেটা আসবে। তারপর এই অ্যামাউন্ট গুলিকে সব গুণ করবেন উপরে, পরের লাইনে এটাকে 100 দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা চলে আসবে। টোটাল অ্যামাউন্টটা কত আসে ভাইয়া? 29,044 ভাইয়া। কত? 29,044। ইন্টু 15%। এত টাকা সে প্রফিট পাচ্ছে। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাব। প্রথমত তার কোনো টিন নাই। হ্যাঁ, তাহলে ট্যাক্স আকারে তার ডিডাক্ট হবে 15%, ঠিক আছে? এইভাবে আসে। তাহলে 29,044-এর 15% কত হয়? 4356 টাকা 60 পয়সা ভাইয়া। 4356 টাকা 60 পয়সা। দয়া করে 60 পয়সাও ক্যালকুলেশনে আনতে হবে, কারণ এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। রাইট ভাইয়া, 60 ভাইয়া, 60। 60? জি। ওকে, 60। এক্সিস ডিউটি কাটবো কত? এটা কোন স্ল্যাবসে পড়ে? 3,000, 5,000 না 3,000। 10 লাখের ভিতর পড়ে। 10 লাখের 3,000, পড়ে? 3,000। 10 আমরা লাখ একটু প্লাস। দেখে আসি। 10 লাখ প্লাস 3,000 ভাইয়া, 50 লাখ পর্যন্ত। 3,000 পড়বে। সো আমরা এক্সিস ডিউটি কাটবো 3,000। তাহলে তা ওনার কাছ থেকে আমরা টোটাল ডিডাক্ট হবে, টোটাল ডিডাক্ট হবে 356 টাকা 60 পয়সা প্লাস 7,356.60। এবার দেখেন, এটা থেকে এটা মাইনাস হবে, বাকি অ্যামাউন্টটা সে প্রফিট আকারে পাবে। আর সে যে 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, 10 লাখ টাকা তো তার টাকাই থাকবে। তাহলে মিস্টার রাসেল পাবে কত? পাবে এবার এবার বলেন, রাসেল পাবে কত? 356 প্লাস 10, 356, 30, 5, 10 লাখ টাকা, 10,29,044 থেকে 7,356.60 টাকা মাইনাস করলে যেটা অ্যামাউন্ট হবে সেটা, তাই না? 10,21,687 টাকা 40 পয়সা। 10,21,000 21,687 টাকা 40 পয়সা। 87।
জি স্যার, 687, 40 পয়সা। 40 পয়সা, জি। এটা হচ্ছে অ্যান্সার। বলেন, কারো কোনো অসুবিধা আছে? মানে এর চেয়ে কঠিন ম্যাথ কোনো জায়গায় আসার কোনো সুযোগ নাই। এবং আপনার ফান্ডামেন্টালি ল অ্যান্ড প্র্যাকটিসের ম্যাথ কমপ্লিট হলো, ফাউন্ডেশন সবকিছু মিলিয়ে। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হওয়ার কথা না। কখন এক্সিস ডিউটি অ্যাপ্লাই করব, কখন ট্যাক্স অ্যাপ্লাই করব 10%, কখন 15%, সার্ভিস চার্জ রিলেটেড ইস্যু হলে কি হবে, এক্সিস ডিউটি বলতে কি বোঝায়, ভ্যাট বলতে কি বোঝায়, ট্যাক্স বলতে কি বোঝায়, কমপ্লিটেড প্যাকেজটা আমাদের কভার হলো। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন্স আছে ম্যাথ নিয়ে, ল অ্যান্ড প্র্যাকটিসের? আপনাদের অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিক্যাল ম্যাথই আসবে, এখানে খুব কঠিন কমপ্লিকেটেড কোনো ম্যাথ দিবে না। আর দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আপনারা এমনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? সো ম্যাথটা আমাদের কমপ্লিট হলো, ম্যাথটা একদম A to Z কমপ্লিট হলো আমাদের।